ক্লাস শুরু হতে আমরা একজন আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, আমরা কাজের কথায় আসি। আমরা কতদিন করছিলাম হচ্ছে প্রাকৃতিক শিল্পকলা, তারপরের দিন করলাম হচ্ছে ইউনেস, তারপরের দিন কি করলাম বলো তো সবাই? তারপরের দিন করলাম হচ্ছে মিশরীয় সভ্যতা, আর আজকে আমরা করবো হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। এখন বর্তমানে মেসোপটেমীয় মানে কোন জায়গায় আপনারা কি জানেন? মেসোপটেমীয় সভ্যতাটা কোথাকার জানেন আপনারা সবাই? মধ্যপ্রাচ্য, এবং সেখানে হচ্ছে বর্তমান যে ইরাক, সেই ইরাককে কেন্দ্র করে গড়ে উঠেছিল হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। এখন এই মেসোপটেমীয় সভ্যতা পড়ার আগে আমি কয়েকটা জিনিস আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে যে এর আগে দেখেন আমি যে কোনো সভ্যতা পড়লাম বা আমরা পড়াইছি, সেক্ষেত্রে দেখবেন যে প্রতিটা সভ্যতায় নির্দিষ্ট নদী কেন্দ্রিক বা সমুদ্র কেন্দ্রিক বা পানি যেখানে থাকে আর কি, পানিকে কেন্দ্র করেই কিন্তু ম্যাক্সিমাম সভ্যতাগুলো সেই পানির তীরবর্তী অঞ্চলে কিন্তু গড়ে ওঠে, তাই কি না? এখন একটু দেখেন, নৃতাত্ত্বিক খনন কাজের দ্বারা এটাই প্রমাণিত হয়েছে যে প্রাগৈতিহাসিক যুগে অন্তত দুটি নগরী গড়ে উঠেছিল, যার একটি হচ্ছে জেরিকো আধুনিক ফিলিস্তিন এবং কাতার হাইউক আধুনিক তুরস্ক। এই দুটি নগরের জীবনযাত্রা কৃষিজীবী মানুষের দ্বারা সৃষ্টি হয়েছিল। দেখেন যে কৃষিজীবী মানুষের দ্বারা যে কোনো সভ্যতায় কিন্তু সাধারণত প্রথম দিকে গড়ে ওঠে, কারণ প্রাচীনকালে আপনার সভ্যতা মানে অর্থনৈতিক দিকটা ঠিক রাখার জন্য যদি হচ্ছে পানি না থাকে তাহলে কিন্তু আমরা কৃষিকাজটা করতে পারবো না, এবং পানিকে কেন্দ্র করেই আপনার কৃষিকাজ, কলকারখানা বা অন্যান্য যে কাজকর্মগুলো আছে টোটালটাই কিন্তু হচ্ছে পানির উপর নির্ভরশীল। এই কারণেই আমরা প্রাথমিকভাবে লিখব যে কোনো সভ্যতা গড়ে ওঠার পিছিয়ে সাধারণত হচ্ছে কী থাকে, পানির পার্শ্ববর্তী অঞ্চল বা নদীর তীরবর্তী অঞ্চল অথবা সমুদ্র তীরবর্তী অঞ্চলেই সভ্যতাগুলো গড়ে ওঠে। ঠিক আছে? আচ্ছা দেখেন যে এই মুহূর্তে আমাদের স্যার অ্যাড হয়েছেন, তো স্যারকে আমরা আসসালামু আলাইকুম জানাচ্ছি, আপনারাও স্যারকে একটু সালাম দেবেন। হ্যাঁ, তো এই শুভকামনা জানিয়ে আবারও শুরু করছি। তো দেখেন যে খ্রিস্টপূর্ব 4400 অব্দের কিছু আগে, মানে খ্রিস্টপূর্ব এবং খ্রিস্টাব্দ, ঠিক আছে, বা খ্রিস্টের জন্মের পরবর্তী এবং খ্রিস্টের জন্মের আগে, এই দুটো জিনিসকে আপনারা বোঝেন। খ্রিস্টপূর্বটা কি বা খ্রিস্টাব্দটা কি, এটা কি আপনারা বোঝেন? না বুঝলে আমাকে একটু প্রশ্ন করবেন। হ্যাঁ, এই ছোটো ছোটো দিকগুলো হচ্ছে পরীক্ষাতে আমাদের তুলে হতে পারে। এখন খ্রিস্ট মানে খ্রিস্টান বা যীশু খ্রিস্ট যেটাকে আমরা বলতেছি, এই যীশু খ্রিস্টের জন্মের আগের সময়কাল, যেটা এখন ধরেন 2025 সাল চলছে, 2025 সাল যদি আমি 1 থেকে কাউন্ট করে 25 সাল পর্যন্ত আসি, তাহলে এটা যীশু খ্রিস্টের জন্মের পরের টাইম। এবং যদি 1-এর মাইনাসের দিকে যায়, হচ্ছে যে ধরেন যে এই যে গণনা করতেছি না, 1 সাল 2 সাল 3 সাল 4 সাল, এটা যদি আমরা তার আগে যাই তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে খ্রিস্টপূর্ব, মানে যীশু খ্রিস্টের জন্মের পূর্বের সময়কে ধরা হচ্ছে। তো দেখেন যে মেসোপটেমীয় সভ্যতা মূলত গড়ে উঠেছিল হচ্ছে ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর তীরবর্তী অঞ্চলে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা, আপনারা শীটগুলো অবশ্যই নামাবেন। হ্যাঁ, টাইগ্রিস নদীর তীরবর্তী অঞ্চলে হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা গড়ে ওঠে। বর্তমান যে আমরা ইরাক বলতেছি না, এই ইরাকটাই হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতার মূল কেন্দ্রস্থল। এর পাশাপাশি যে আপনার ছিল হচ্ছে আপনার তুরস্ক ছিল, তারপরে আরও কিছু কান্ট্রিগুলো মিলেই, যেমন যে ফিলিস্তিন, জর্ডান, তুরস্ক, তারপরে হচ্ছে আপনার ইরাক, এইটা হচ্ছে একটা কেন্দ্রবিন্দু ছিল।
আর আরেকটা কেন্দ্রবিন্দু ছিল হচ্ছে আপনার মিশর, ঠিক আছে, মিশর বা আপনার মিশর তো ধরতেছে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা মহাদেশের যে শুরুটা সেই অঞ্চলটাকে ধরতেছে। মূলত হচ্ছে যে আপনার এই যে আমাদের কী বলবো এটাকে মধ্যপ্রাচ্য যেটাকে আমরা বলি, এই মধ্যপ্রাচ্যের দুইটা সভ্যতাকে আমরা সবচেয়ে উল্লেখযোগ্য হারে পাই। সেটা হচ্ছে একটা হচ্ছে মিশরের সভ্যতা, আরেকটা হচ্ছে আজকে যেটা আমরা বলতেছি মেসোপটেমিয় সভ্যতা। এই মেসোপটেমিয় সভ্যতা গড়ে উঠেছিল হচ্ছে আপনার টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরবর্তী অঞ্চলে, নদী তীরবর্তী অঞ্চল, তীরবর্তী অঞ্চল। ঠিক আছে, এটা আমরা কখনো মিস করবো না। দেখেন ছোট ছোট জিনিস আমি কয়েকটা এখানে পয়েন্ট উল্লেখ করে দিচ্ছি, আপনারা এগুলোই হচ্ছে কাউন্ট মনে রাখবেন এবং এই জিনিসগুলোই পরীক্ষাতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেমন? আচ্ছা দেখেন, তারপরে আমরা আবার একটু শিটে, আপনার শিট যদি আপনাদের পাশে থাকে শিটটা একটু কাছে রাখবেন, অনেক জিনিস তথ্যগুলো হচ্ছে লিখে রাখতে পারবেন, কারণ সব নামগুলো অনেক সময় আপনাদের মনে নাও থাকতে পারে। এখন থেকে এই অভ্যাসগুলো যদি আমরা গড়ে তুলি তাহলে পরবর্তীতে এই সমস্যাগুলো আর থাকবে না। কেমন? আচ্ছা, পরে আমরা যাই যে এই মেসোপটেমিয় সভ্যতাটার আসলে মূল প্রেক্ষাপটটা কি, এই মেসোপটেমিয় সভ্যতা আমাদেরকে কী কী দিচ্ছে বা কী পাইছি আমরা এখান থেকে, সেটা আমরা একটু আলোচনা করব। দেখেন যে এই যে শীটগুলো যদি আপনারা দেখবেন এখানে অনেক রকম অনেক কিছু তথ্য আছে। এখন আমরা কোন তথ্য থেকে কোনটা পড়বো না, এটা কিন্তু মূল আলোচ্য বিষয়। কেমন? এখন প্রতিটা সভ্যতা পড়ার ক্ষেত্রে আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে প্রথমে সভ্যতাটা কত সালে বা কত খ্রিস্টপূর্বে এটি আবিষ্কৃত হয়েছে, বা এই সভ্যতার আনুমানিক বয়সকালটা কত, এটি কোন নদীর তীরে অবস্থিত, এই সভ্যতার ভাস্কর্য, চিত্রকলা এবং স্থাপত্য, এই তিনটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে এই সভ্যতার মূল প্রেক্ষাপট। এই সভ্যতার মূল প্রেক্ষাপটটা হচ্ছে আপনার এখানে বিভিন্ন যাযাবর জাতি, যেমন আক্কাদীয়, ক্যালিডীয়, ব্যাবিলনীয়, হ্যাঁ, অ্যাসিরীয়, এই ধরনের অনেকগুলো জাতির সমন্বয়ে একটা সভ্যতা গড়ে ওঠে, যে সভ্যতাটার নাম হচ্ছে মেসোপটেমিয় সভ্যতা। যেমন দেখা যাচ্ছে যে আপনার অ্যাসিরীয় বা ক্যালিডীয় যে সভ্যতা, দেখা যাচ্ছে একটা সভ্যতা শুরু হলো, একটা জাতির সভ্যতা শুরু হলো, যেমন ক্যালিডীয় জাতি শুরু করলো 200 বা 300 বছর পর এই জাতি ধ্বংস হলো, আবার একটা জাতি আসলো, সেটা হচ্ছে অ্যাসিরীয় জাতি। এভাবে 200-300 বছর থাকলো, থাকার পরে এটা শেষ হলো, আবার আসলো হচ্ছে ব্যাবিলনীয়। ঠিক আছে, এইভাবেই কয়েকটা জাতিসত্তা মিলে তৈরি হয় হচ্ছে মেসোপটেমিয় সভ্যতা, যে জাতির জনগণগুলো ম্যাক্সিমামই হচ্ছে আপনার ইরান বংশোদ্ভূত, ম্যাক্সিমামই হচ্ছে পারস্য, যে আমরা সভ্যতার নাম শুনেছি বর্তমান যেটা ইরান, সেই পারস্য সভ্যতারই হচ্ছে কিছু যাযাবর জাতি। যাযাবর মানে তো আপনারা বোঝেন, যারা হচ্ছে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যে বসবাস করে, আবার ওই অঞ্চল থেকে আরেক অঞ্চলে যে বসবাস করে, তাদের নির্দিষ্ট কোনো জাতিসত্তা নাই, এই জন্য তাদেরকে বলতেছি আমরা যাযাবর জাতি। তারা বিভিন্ন রকম জাতিসত্তা মিলেই কিন্তু হচ্ছে এই মেসোপটেমিয় সভ্যতার উত্থান। কেমন? দেখেন 1000 বছরেরও বেশি সময়, আনুমানিক 3000 থেকে 2400 খ্রিস্টপূর্ব সময়কাল ধরে মেসোপটেমিয়ার দক্ষিণ অংশ সুমেরীয় জাতির অধিকার ছিল। তারা উর নামে একটি নগর স্থাপন করে। প্রাচ্যের এই সভ্যতার প্রধান অবদান ছিল সাহিত্য, বিজ্ঞান এবং শিল্পকলা। এছাড়া বড় অবদান ছিল লেখার আবিষ্কার। লেখা দিয়েই শুরু হয়েছে মানুষের ইতিহাস। আচ্ছা, এর আগে এই জিনিসটা একটু বোঝায় দেখেন যে লেখা দিয়েই শুরু হয়েছে মানুষের ইতিহাস, সেটা কেমন? আমরা যখন এই যে প্রথম সভ্যতা যেটা পড়েছিলাম যে প্রাগৈতিহাসিক যুগের শিল্পকলা, সেখানে আমরা কি পেয়েছিলাম যে প্রাগৈতিহাসিক যুগ বলতে যে আমরা গুহাচিত্রের মাধ্যম আমরা জেনেছি। গুহাচিত্রটা কি, গুহাচিত্র কীভাবে মানুষের মাঝে অবস্থান করে নেয় এবং গুহাচিত্র মানুষকে কী কী শিক্ষা দেয়। তো সেইখানে শিক্ষার সবচেয়ে বড় অবদানটা ছিল লেখা বা হাতের ছাপ বা হাতের চিহ্ন বা বিভিন্ন রকম সাংকেতিক চিহ্ন, সেটাকে আমরা লেখা বলছি। যেমন ধরেন আজকের এই যে গণিত, বিজ্ঞান, তারপরে হচ্ছে জ্যামিতিক যে নকশা, তারপরে হচ্ছে কিছু হচ্ছে ওই যে লগ থেটা, টেন থেটা, কস থেটা, এগুলো আপনারা পড়ছেন না? এই সব কিছু কিন্তু এই মিশর থেকে আসছে এবং মিশরের পরে এই যে মেসোপটেমিয়া যেটা আমরা করছি আজকে, এখান থেকে কিন্তু শুরুটা হয়েছে গোটা পৃথিবীতে। কেমন?
সেইখানেই হচ্ছে যে সভ্যতাটা মূলত প্রারম্ভিক হয় বা শুরু হয়। এই লেখাটা আরেকটা জিনিস একটু নোট করে দেখেন যে আরেকটা জিনিস হচ্ছে লেখার নাম বা আচ্ছা, এই যে মেসোপটেমিয়ার সভ্যতার যে আপনার যত সাহিত্য চর্চা হয়েছে বা আপনার ইতিহাস বা শিল্পকলা বা বিজ্ঞান যেটা চর্চা হোক সেটাতে যে সাংকেতিক নাম থাকে, মেসোপটেমিয়ার যে সাংকেতিক নাম বা লেখার যে নাম সেটা হচ্ছে কিউনিফর্ম। এখানে আমরা দেখি একটু লিখে দেখলাম ইউনিফর্ম। ইউনিফর্ম হচ্ছে এটা লেখার নাম বা সাংকেতিক চিহ্নের নাম। আমাদের যেমন লেখা আছে বাংলা, আমাদের লেখার যে অক্ষরগুলো আছে সেটার নাম হচ্ছে কি বাংলা। আমাদের আদি ভাষা কি? আদি ভাষা হচ্ছে আপনার তথ্য বাংলা, না? তো সাংস্কৃতিক শব্দ থেকেই তো আমাদের সংস্কৃতি থেকেই তো আমাদের ভাষাটা ধীরে ধীরে বিভিন্ন মাধ্যম হয়ে আসতে এসে আমরা বাংলাতে পাইছি। তো এদেরও লেখার নাম হচ্ছে কিউনিফর্ম। যেমন মিশরীয়দের বলছিলাম একটা, এদের নাম হচ্ছে কিউনিফর্ম। এই যে কয়েকটা জিনিস যে আমি লিখে রাখছি না, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেমন যদি বলা হয় মেসোপটেমিয়ার সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত, আমরা চট করে উত্তর দিব টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত। যদি বলা হয় মেসোপটেমিয়া সভ্যতার লেখার নাম কি ছিল, এই ফর্মের নাম কি ছিল, তখন আমরা বলবো হচ্ছে কিউনিফর্ম। কেমন? কিউনিফর্ম হচ্ছে একটি ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে গোজ, যার অর্থ হচ্ছে গোজ বা ওয়াইজ। গোজের মতো এক ধরনের কাঠির সাহায্যে নরম কাদামাটির ফলকের ওপর লেখা হবে। ঠিক আছে? বাংলা ভাষায় কেউ কেউ একে কিউলিক লিপি বলেছেন। আচ্ছা, এই জায়গাটা আমার একটু সন্দেহ আছে, এটা একটু বই দেখে একটু কারেকশন করবা। এখানে লেখা আছে কিলক লিপি। কিলক কয় দীর্ঘিকারে কি, ল আর প, কিলক লিপি। ঠিক আছে? বাংলায় একে অনেকে বলে, বাংলায় একে অনেকে বলে কিলক লিপি। মানে এদের এটা লেখার ফর্ম কিলক লিপি। ঠিক আছে? তাহলে এখানে আমরা আরেকটা জিনিস শিখলাম যে কিউনিফর্ম হচ্ছে এদের লিপির নাম, যেটাকে বাংলায় অনেকেই বলে হচ্ছে কিলক লিপি। আবার এর আরেকটা যেটা এইখানে যেটা একটা অর্থ দেওয়া আছে, সে অর্থটা হচ্ছে ল্যাটিন শব্দ। ল্যাটিন শব্দতে একে বলতেছে হচ্ছে আপনার গোজ। ঠিক আছে? গোজ। কিন্তু আমরা বাংলাটায় পড়বো হচ্ছে কিলক লিপি, যেটা হচ্ছে একটা কাদামাটির ফলক শুকিয়ে তার উপরে লেখাকেই বলতেছে হচ্ছে কিলক লিপি। আমরা কাদামাটির ফলক তো পড়ছি, কাদামাটির ফলকে ছবি টবি আঁকার পরে সেটা যখন আমরা পড়ানোর পরে সেটা হচ্ছে পোড়ামাটির ফলক চিত্র হয়, সেটাকেই বলতেছে হচ্ছে কিলক লিপি। আচ্ছা, তারপরে আমরা একটু ডিটেলসে যাই। আমরা উপরের টুকু একটু মুছে ফেললাম। কেমন? এই যে টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরবর্তী অঞ্চল, লেখার নাম হচ্ছে কিউনিফর্ম, এগুলো একটু মুছলাম। আপনারা কিন্তু এগুলো একটু নোট করে রাখবেন। এগুলো এখন যদি নোট করে রাখেন, পরবর্তীতে এগুলো পড়তে আপনাদের 5টা মিনিটও সময় লাগবে না। দেখেন যে আমি আগে বলেছিলাম যে এদের হচ্ছে বিভিন্ন যাযাবর জাতি মিলে একটি সভ্যতা তৈরি হয়, যেটাকে বলতে হচ্ছে মেসোপটেমিয়ার সভ্যতা। এই সভ্যতার যাযাবর জাতি বলতে সভ্যতার যাযাবর জাতিগুলো মিলেই হচ্ছে একটি সভ্যতা তৈরি করছে, যেটাকে বলা হয় মেসোপটেমিয়ার সভ্যতা। এখন এই যাযাবর জাতিগুলা দু একটা নাম আমরা এখানে দেখে নিতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস, তার আগে আরেকটা জিনিস তথ্যগুলো আমি একটু দিই। এখানে আরেকটা তথ্য আগে দেওয়া আছে দেখতেছি।
গিলগামেশ। এটা একটা গেল। আরেকটা পয়েন্ট হচ্ছে জিগুরাত। জিগুরাত কি? জিগুরাত মন্দির। এখন আমরা যে মোটামুটি একটা পয়েন্ট, মোটামুটি আমরা ম্যাক্সিমাম পয়েন্টগুলো পেয়ে গেছি, ঠিক আছে। এখন যদি পরীক্ষাতে আসে যে মেসোপটেমিয়া কি, মেসোপটেমিয়া সভ্যতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, সেক্ষেত্রে আমরা কিভাবে কি করব, কিভাবে কি লিখব, আমাদের এই যে মূল প্রশ্ন, তাই না? তাহলে আমরা কিভাবে কি করতে পারি? এটি কি মুছে দেবো আমি? আপনারা যারা অনলাইনে আছেন, আমার লেখা যদি সমস্যা হয় দেখতে একটু বলবেন, তারপরে ভুলভ্রান্তিগুলো আপনারা একটু বলবেন। এই লেখাগুলো দেখা যাচ্ছে বোর্ডে ক্লিয়ারলি হবে? যারা অনলাইনে আছেন তাদেরকে আমি বলছি, লেখাগুলো ক্লিয়ারলি ভাবে দেখতে পাচ্ছেন বোর্ডে? আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি না। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি বলতেছি যে আমার লেখাগুলো কি বোর্ডে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে? একটু আবঝা আবঝা লাগছে না? আচ্ছা, এটা ধরো লাইটের প্রবলেম হতে পারে। আচ্ছা, তাছাড়া অন্য কোনো সমস্যা হচ্ছে কি? আচ্ছা, মহাকাব্যের নাম হচ্ছে গিলগামেশ। হ্যাঁ, আর জিগুরাত কি? যদি প্রশ্ন আসে জিগুরাত কি, জিগুরাত হচ্ছে একটি মন্দির, সূর্য মন্দির। হ্যাঁ, আচ্ছা, এই জন্য আমি মুখেও বলতেছি এবং হচ্ছে লিখেও দিচ্ছি যাতে আপনাদের সমস্যাটা না হয়। কারণ এখানে একটু লাইট, পর্যাপ্ত পরিমাণে লাইট আছে, বড় বড় লাইট। অনেক সময় কি এটা সাদা, লাইটের আলো সাদা, এক্ষেত্রে হয়তো মাঝে বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমি এটা মুছলাম। মুছার পরে আমি একটি ছোট্ট একটা সূত্র আপনাদেরকে শিখাই দিয়েছিলাম এর আগের দিন। আবার সেই সূত্রটা একটু বলি, দেখেন। যদি প্রশ্ন আছে এরকম যে মেসোপটেমিয়া সভ্যতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, তাহলে আমরা প্রশ্নটা লেখা শুরু করবো কিভাবে? আমি কয়েকটা জিনিস আপনাদেরকে বলছিলাম যে প্রথম যে শুরুটা করবো সেটা হচ্ছে মেসোপটেমিয়া কি, মেসোপটেমিয়া সভ্যতার শুরুটা কত বছর আগে শুরু হয়, মেসোপটেমিয়া সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে, তারপরে হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতার আমরা বিস্তারিত আলোচনায় যাব, তাই তো? এখন ধরে বিস্তারিত যাওয়ার আগে আমরা কি বললাম যে মেসোপটেমীয় সাহিত্যের নাম হচ্ছে গিলগামেশ, জিগুরাত হচ্ছে একটি সূর্য মন্দির। তারপরে আমরা বললাম হচ্ছে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছে, তাই না? এই যে ছোট ছোট জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে, ওকে? আচ্ছা, এবার আসি, দেখেন তাদের মহাকাব্যের নাম হচ্ছে গিলগামেশ। এই মহাকাব্য বাইবেলের সাহিত্যকে প্রভাবিত করেছিল। স্থাপত্যেও তাদের অবদান কম নয়। তারা সুউচ্চ মন্দির নির্মাণ করেছিল যাকে বলা হয় জিগুরাত, যেটা আমি বললাম, ঠিক আছে? আচ্ছা, আক্কাদ জাতি 2400 খ্রিস্টপূর্বে সুমেরিয়ানদের পরাজিত করে, কিন্তু আক্কাদিয়ানরা তুলনামূলকভাবে অল্পকাল রাজত্ব করেছিল। ব্যাবিলনদের অ্যামোরাইট শাসক ছিলেন সেমেটিক জাতিভুক্ত। তারা আক্কাদিয়ান সাম্রাজ্যকে অরাজকতার হাত থেকে উদ্ধার করে। এইভাবে ঐতিহাসিকভাবে নাম দেওয়া হয় ব্যাবিলিয়ান সাম্রাজ্য। হাম্বুরাবি ছিলেন একজন এমেরাইট শাসকগণদের মধ্যে সবচেয়ে শক্তিশালী রাজা। আচ্ছা, হাম্বুরাবি এই নামটা মোটামুটি একটু মনে রাখলে হচ্ছে, সেটা হচ্ছে ব্যাবিলিয়ন সভ্যতা। আচ্ছা, ব্যাবিলিয়ন ঝুলন্ত উদ্যান, আপনারা কি নাম শুনেছেন কখনো এটা? ব্যাবিলিনীয় ঝুলন্ত উদ্যান, ইরাকের ব্যাবিলিনীয় ঝুলন্ত উদ্যান, নাম শুনেছেন? আচ্ছা, বলেন তো এটা সম্পর্কে কতটুকু জানা আছে দেখি, যতটুকু পারেন একটু বলেন শুনি।
হ্যাঁ, রাজা নেবুচাঁদনেজার, খুব ফাইন। তারপরে ওই যতটুকু মনে আছে আমি অতটুকু শুনতে যাচ্ছি। আপনি যেটা বললেন না, রাজা নেবুচাঁদনেজার, এই হচ্ছে যে ব্যাবিলনীয় সভ্যতার সবচেয়ে সবচেয়ে মানে ক্ষমতাবান রাজা ছিলেন, ঠিক আছে। তার শাসন আমলেই হচ্ছে ঝুলন্ত উদ্যান বলা হয়। হ্যাঁ, আরেকটু বলেন, সুন্দর হচ্ছে। আচ্ছা, আচ্ছা, এটা কি সত্য? কি বিশ্বের কি এটা কোনো আশ্চর্য ছিল? রাইট, আমি এই কথাটাই শুনতে চাচ্ছি আপনার কাছে। আপনি কঠিন কঠিন তথ্যগুলো দিচ্ছেন, সহজ তথ্যটা আপনার মনে আসতেছিল না, এই জন্য আমি অপেক্ষায় ছিলাম যে এটা কিন্তু হচ্ছে বিশ্বের সপ্তম আশ্চর্য একসময় ছিল, এখন আছে কিনা আমি জানি না। এই ব্যাবিলনীয় ঝুলন্ত উদ্যান, যেটা কিন্তু ধরে যে মানে খ্রিস্টের জন্মের 3000 বছর আগে, আপনারা একটু চিন্তা করেন তো, 3000 বছর আগে একটু ঝুলন্ত সেতু তৈরি করছিল, যেটা মানে একটা আশ্চর্য ছিল। আশ্চর্য মানে ভয়ানক রকমের আশ্চর্য। ওই এত বছর আগে মানুষ যখন সভ্যতার কোনো গন্ধই পায়নি, স্বাদই পায়নি, সেই সময় এরকম একটি ঝুলন্ত মানে উদ্যান কীভাবে তৈরি করে, এই জন্য এটা বিশ্বের কাছে তখন অবাক হয়ে গেছিলো। এবং 3000 বছরের আগ থেকে শুরু করে আজও অবধি মানুষ চিন্তা করে যে হাউ ইটস পসিবল, এটা কীভাবে সম্ভব। তো এই ব্যাবিলনীয় ঝুলন্ত উদ্যান সম্পর্কে আমরা একটু ডিটেলস এই বইয়ের মধ্যে থেকে আমরা একটু পড়ে নিব। কেমন? পড়ে নিলে দেখবেন যে আপনাদের খুব ইজি লাগছে। এখন মোটামুটি না, যেটা পড়া লাগবে আমি সেটা বললাম। আমি আরেকবার বলি, দেখেন যে মেসোপটেমিয়ার সভ্যতা কোথায়, কোন নদীর তীরে গড়ে উঠেছে। মেসোপটেমিয়ার সভ্যতা আনুমানিক কত খ্রিস্টাব্দে গড়ে উঠেছে। মেসোপটেমিয়ার সভ্যতার লেখার নাম কি ছিল, ঠিক আছে, তার সাহিত্যের নাম কি ছিল, ব্যাবিলনীয় ঝুলন্ত উদ্যানটা কি, জিগুরাটটা কি, এই ছোট ছোট জিনিস কিন্তু আমরা মনে রাখলাম, তাই না? এবার যখন আমরা মেসোপটেমিয়ার সভ্যতার বিস্তারিত আলোচনা করতে যাব, তখন হচ্ছে আমরা কি আসবো, দেখেন যে এই প্রাচীন যুগে ম্যাক্সিমাম সময়ে সবচেয়ে বেশি যে শিল্পকলা হিসেবে তৈরি হয়েছে সেটা হচ্ছে স্থাপত্য। স্থাপত্য তো আমরা সবাই বুঝি। স্থাপত্য হচ্ছে আপনার মানে শুধু যে বাড়িকে বোঝানো হয় তা কিন্তু না। স্থাপত্য যেমন বলতেছি আমি, যে রাজপ্রাসাদ, সূর্য মন্দির, বিখ্যাত মসজিদ, বিখ্যাত মন্দির, তারপরে আপনার হচ্ছে খ্রিস্টানদের গির্জা, তারপরে হচ্ছে এই বিভিন্ন রকম যে এই যে আমাদের জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার, সাবাস বাংলাদেশ, বিভিন্ন কিছু আছে না, এগুলো কিন্তু সব স্থাপত্য এবং ভাস্কর্য ম্যাক্সিমামই দেখবেন যে এই দুটোর মধ্যেই পড়ে, তাই কি না? আর চিত্রকলার ক্ষেত্রে গেলে দেখবেন যে সাধারণত রাজপ্রাসাদগুলোতে কিছু কিছু ছবি আঁকা হয়, কিছু কিছু ভাস্কর্য তৈরি করা হয়। মানে সর্বপ্রথম কিন্তু আসছে আগে আসছে হচ্ছে স্থাপত্য, তারপরে স্থাপত্যের ভিতরে আসছে ভাস্কর্য, সে ভাস্কর্যের ভিতরে আসতেছে চিত্রকলা, তাই কি না? এই জন্যেই আমরা এই 3টা পয়েন্ট সবসময় মনে রাখবো, যে প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে শিল্পকলা যখন উল্লেখ থাকবে তখনই আমরা লিখব হচ্ছে স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা। একটা প্রশ্নের শুরুটা আমরা করব আনুমানিক এত খ্রিস্টাব্দে এইভাবে এই সভ্যতা গড়ে উঠেছে, এই নদীর তীরে সভ্যতাটা গড়ে উঠেছে। এর সাহিত্যের নাম ছিল অমোঘ, ইউনিফর্ম ছিল এদের লেখার ফর্মের নাম, এবং এর বিখ্যাত মহাকাব্যের নাম ছিল হচ্ছে গিলগামেশ, তাই না? এইভাবে লেখার পরে এবার আমরা বিস্তারিত যাব। বিস্তারিত গিয়ে আমরা লিখবো হচ্ছে যে মেসোপটেমিয়ার সভ্যতা সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। তখন লিখবো যে মেসোপটেমিয়ার সভ্যতার যদি দিকে আমরা আলোকপাত করতে চাই, তখন আমরা দেখবো যে হচ্ছে এইখানে স্থাপত্যবিদ্যার অবদান সবচেয়ে বেশি। তারপরে অনেক ক্ষেত্রে ভাস্কর্য এবং চিত্রকলা সমানভাবে অবদান রেখে চলেছে এই সভ্যতায়। কেমন দিয়ে পয়েন্ট আকারে শুরু করতে হবে তখন স্থাপত্যবিদ্যা বা অন্যান্য কিছু। আচ্ছা, কিন্তু এই মেসোপটেমিয়ার সভ্যতার মূল যে বিষয়টা সেটা হচ্ছে এখানকার বিভিন্ন যাযাবর জাতি, যাদের দ্বারাই এই সভ্যতাটা গড়ে উঠেছে, তাই না? তো আমরা এই যাযাবর জাতিটাকেই হচ্ছে একটু বেশি প্রাধান্য দিব। এর নগর রাষ্ট্র বা এর হচ্ছে যে আপনার এই যে
মন্দির বা অট্টালিকা যেগুলো আছে সেগুলো তো আমরা মোটামুটি একটু মনে রাখবো, কিন্তু এখানে যে আপনার যাযাবর জাতি আছে সেই জাতিগুলো সম্পর্কে আমাদের মোটামুটি একটু ডিটেলস একটু পড়া লাগবে। কেমন? আমি আপনাদের ক্ষেত্রে একটু বললাম, আপনারা তারপরে একটু দেখবেন কয়েকটা 5 থেকে 6টা জাতির নাম আমরা মনে রাখবো। যেমন ধরেন আক্কাদীয় জাতি, আমি একটু একটু করে লিখে দিই। আক্কাদীয় জাতি, ক্যালিদীয়, সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসিরীয়। আচ্ছা, এগুলো একটু বই আপনাদের খুঁজতে কষ্ট হবে, জাস্ট নিজেরা একটু যেখানে যেখানে যে নামগুলো পাবেন এই নামগুলো সম্বন্ধে দেখবেন। অ্যাসিরীয়, দেখেন আক্কাদীয় জাতি, ক্যালিদীয় জাতি, সুমেরীয় জাতি, ব্যাবিলনীয়, অ্যাসিরীয়, এরকম আর একটা কি দুইটা জাস্ট আছে, অল্প অল্প করে একটু দেখবেন। তো এই সভ্যতার মূল বিষয়টা হচ্ছে এদেরকে নিয়ে, বোঝা গেছে? এর আগে যেগুলো পড়লাম সেগুলো হচ্ছে এই মেসোপটেমিয়ার সভ্যতার বিভিন্ন ছোটোখাটো খুঁটিনাটি তথ্য। যখনই আমরা বিস্তারিত যাব তখনই আমাদের এই জিনিসগুলো খুবই মনোযোগ দিয়ে পড়তে হবে। সেটা হচ্ছে আক্কাদীয় জাতি, ক্যালিদীয় জাতি, সুমেরীয় জাতি, ব্যাবিলনীয় জাতি, অ্যাসিরীয় জাতি। এই যে জাতিগুলা, এই জাতিগুলাই হচ্ছে আপনার এই সভ্যতার মূল চাবিকাঠি, বা জাতিগুলাই সভ্যতাটাকে আগায় নিচ্ছে, যারা যাযাবর জাতি হিসেবে পরিচিত। এবং এই জাতির মূল জাতিসত্তা কিন্তু হচ্ছে ইরানীয় বংশোদ্ভূত, বা ইরান তো তখন ছিল না, তখন ছিল হচ্ছে পারস্য জাতি। এই পারস্য বা বর্তমান যে ইরান, এরা কিন্তু পৃথিবীতে কোনো যুদ্ধে আজ পর্যন্ত হারে নাই। এদের স্বাধীনতা আছে কিনা আমার সন্দেহ আছে, এদের মনে কোনো স্বাধীনতা নাই, এরা নিজেরাই জাতি। যেমন এদের স্বাধীনতা নাই, আপনি ইতালির স্বাধীনতা পাবেন না, আপনি ইংল্যান্ডের স্বাধীনতা পাবেন না, আপনি ফ্রান্সের স্বাধীনতা পাবেন না, আমেরিকার স্বাধীনতা পাবেন। এরকম বিভিন্ন জাতি যারা আছে, এই জাতিদের নিয়েই হচ্ছে তৈরি হয়েছে মূলত এই মেসোপটেমিয়ার সভ্যতা। এখন যে তথ্যগুলো পড়লাম না, এই তথ্যগুলো যদি আপনি সুন্দর করে আপনার মতো করে সাজিয়ে একটু লিখতে পারেন, তাহলে আপনি দেখা যাচ্ছে যে 100-র মধ্যে যদি এটা 15 মার্কস হয়, আপনারা 13, 14, 15 অনায়াসে পাবেন। মানে 14 পর্যন্ত 100% পাবেন। 15 দেবে কিনা সন্দেহ আমি, কিন্তু 14 পর্যন্ত 100% পাবেন। ঠিক আছে? এবার আপনারা একটু একটু করে আমাকে প্রশ্ন করেন যে আমি আপনাদেরকে কতটুকু বোঝাতে পারলাম, বা আপনারা কতটুকু বুঝতে পারলেন না, বা আমার ল্যাকিং মানে আমার আর কি কি জায়গায় বোঝালে আপনাদের জন্য সুবিধা হবে এটার ক্ষেত্রে। জি, আচ্ছা, আক্কাদীয় মানে এগুলো সভ্যতা না, এই যে আপনি বললেন না ক্যালিদীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, এগুলো জাতি এগুলো। আচ্ছা, আক্কাদীয়রাও হচ্ছে যে আচ্ছা, এই যে এখানে অল্প একটু লেখা আছে দেখেন, আক্কাদ জাতি 2400 খ্রিস্টপূর্বে সুমেরিয়ানদের পরাজিত করে। আমি বললাম না যে এখানে যে জাতিগুলো আসছে, এক একটা জাতি কিছু সময় ধরে হচ্ছে যে 100 বছর, 200 বছর বা 300 বছর পর্যন্ত থাকে, তারপরে এর এক সময় বিলুপ্ত হয়, তারপরে নতুন আবার জাতি আছে। এই আক্কাদীয় জাতিরা হচ্ছে সুমেরিয়ানদেরকে পরাজিত করে। পরাজিত করার পরে এই জাতি হচ্ছে রাজত্ব কায়েম করে। কিন্তু এই জাতিটা, এই আক্কাদীয় জাতিটা ছিল হচ্ছে প্রচণ্ড হিংসাত্মক, এবং এদের কাজই ছিল হচ্ছে মানে খুন খারাপি, এবং অন্য অন্য যে আশেপাশে যে বিভিন্ন অঞ্চল আছে সেগুলোর সাথে গিয়ে জোর করে যুদ্ধ বাঁধানো এবং কাটাকাটি, খুনাখুনি, রক্তপাত মানে ঝরানোই হচ্ছে এদের মূল কাজ ছিল। ঠিক আছে? পরে আস্তে আস্তে তারা যতটুকু রাজত্ব করেছে, আপনার 100 বছর কি 200 বছর কি 300 বছর। ঠিক আছে? আমি একটু এখানে ডিটেল করে দেখেন, আক্কাদ জাতি 2400 খ্রিস্টাব্দে
সুমেরিয়ানদের পরাজিত করে, কিন্তু আক্কাদিয়ানরা তুলনামূলকভাবে অল্পকাল রাজত্ব করেছিল। ব্যাবিলিয়ানদের অ্যামোরাইট শাসক ছিলেন সেমিটিক জাতিভুক্ত। তারা আক্কাদিয়ান সাম্রাজ্যকে অরাজকতার হাত থেকে রক্ষা করেন। তার মানে ব্যাবিলিয়ানদের যে অ্যামোরাইট শাসক ছিলেন তারা আক্কাদিয়ান সাম্রাজ্যকে অরাজকতার হাত থেকে রক্ষা করে। এইভাবে ঐতিহাসিকদের দেয়া নাম ব্যাবিলিয়ান সাম্রাজ্য শুরু হয়। ঠিক আছে, কিন্তু এই সভ্যতা যত সম্ভব 100-150 বছর টিকেছিল, এবং এই 100-150 বছরে এরা খুব যে বড় কিছু অগ্রসর হয়েছে তা না। এরা কিছু কিছু হচ্ছে সূর্যে যে মন্দির টন্দির যেগুলো বলতেছি আমি, জিগুরাত মন্দির বা রাজপ্রাসাদ, এরা এগুলো কিছুটা সম্ভব হচ্ছে স্থাপিত করেছিল। এবং যত সম্ভব এই যে বললাম এই হানাহানি কাটাকাটি এই শত্রুতার জেরে এরাও কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এরা বিলুপ্ত হয়। এরা মানুষের অত্যাচারের কারণেই কিন্তু খুব দ্রুত বিলুপ্ত হয়। ঠিক আছে, এই হচ্ছে আক্কাদিয়ান জাতি। এটার সম্বন্ধে আর 2-4-5 লাইন অ্যাড করলে মোটামুটি আক্কাদিয়ান জাতি সম্পর্কে আপনার পড়া মোটামুটি হয়ে যাবে। কেমন? আচ্ছা, আর কিছু আপনারা প্রশ্ন করেন। এই যে একজন প্রশ্ন করলেন, খুব ভালো লাগলো। প্রশ্ন করেন, প্রশ্ন করলে আপনাদের এগুলো ক্লিয়ার হবে। না 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 সিসি কি বলেন? আপনারা প্রশ্ন করবেন, আমি সেটার উত্তর দিব, এটাই তো আমার কাজ। এটা তো আমারও লাভ হচ্ছে, আমারও জিনিসগুলো রিভিশন দেওয়া হয়। হ্যাঁ, হ্যাঁ, ধরেন কথার কথা যে মেসোপটেমিয়ার সভ্যতা সম্পর্কে 15 মার্ক কোশ্চিন আছে। ওকে, এখন এই 15 মার্কের কোশ্চিন আমি কিভাবে সাজাবো, তাই তো? এখন 15 মার্কের কোশ্চিন সাজাতে হলে যদি লেখা থাকে যে মেসোপটেমিয়ার সভ্যতা কি, এটি কোন নদীর তীরে অবস্থিত, এই সভ্যতা এই মেসোপটেমিয়ার সভ্যতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। যখন এই কথা বলবে তখন আপনার এই সভ্যতা সম্পর্কে ডিটেলস লিখতে হবে। কথার কথা আপনি এই সভ্যতার সাহিত্যের নাম লিখতে হবে, শুরুটা লিখতে হবে, নদীর তীরবর্তী অঞ্চল লিখতে হবে, তারপরে আপনার যে জাতিগুলো সম্পর্কে লিখতে হবে, এদের শিল্পকলা লিখতে হবে, তাই না? সব কিছু মিলেই তো হচ্ছে মেসোপটেমিয়ার সভ্যতা। এখন যদি প্রশ্ন আসে এরকম যে, এটা আমি 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে বললাম, যদি 2 নম্বর প্রশ্ন যদি এভাবে আসে যে মেসোপটেমিয়ার সভ্যতা কি, মেসোপটেমিয়ার সভ্যতার নগর রাষ্ট্র এবং জিগুরাত সম্পর্কে আলোচনা করো, তখন মেসোপটেমিয়ার সভ্যতা আবার এইভাবে শুরু করবেন, ভূমিকা শুরু করবেন। মেসোপটেমিয়ার সভ্যতা কি, কোথায় কীভাবে গড়ে উঠেছে, আনুমানিক এত খ্রিস্টাব্দে গড়ে উঠেছে, এর সাহিত্যের নাম এটা, এর কাব্যের নাম এটা, বা এর লেখার ফর্মের নাম হচ্ছে এটা। দেওয়ার পরে তখন লিখবেন যে নগর রাষ্ট্র এবং জিগুরাত সম্পর্কে বিস্তারিত নিচে আলোচনা করা হলো। তখন এই যে নগর রাষ্ট্রগুলো লিখবেন, নগর রাষ্ট্র তো গঠিত হয়েছে তো যাযাবর জাতি নিয়েই, তখন এই যে কয়েকটা জাতির সম্পর্কে হালকা একটু উদাহরণ দিয়ে তারপরে যে মন্দির এবং জিগুরাত সম্পর্কে ডিটেলস লিখতে বলছে। জিগুরাত হচ্ছে সূর্য মন্দির। এখন তখন আপনি স্থাপত্য নিয়ে ডিটেলস লিখবেন। আচ্ছা, এটা গেল 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন যদি এভাবে থাকে যে মেসোপটেমিয়ার সভ্যতা কি, মেসোপটেমিয়ার সভ্যতার শিল্পকলা নিয়ে আলোচনা করো, তখন আমাদেরকে লিখতে হবে হচ্ছে মেসোপটেমিয়ার। আবার ভূমিকা শুরু করবো আমরা একইভাবে, 3টা প্রশ্নের ভূমিকা একই দিবেন। ঠিক আছে, প্রশ্নের ধরনী, প্রশ্নের যা যাবে তার প্রেক্ষিতে আমরা উত্তরটা লিখব। তখন আমরা মেসোপটেমিয়ার শিল্পকলার দিকে আসবো। শিল্পকলার দিকে আসলেও তখনও আপনি এই জাতি সম্পর্কে, এই যে 4-5টা জাতি আছে এদের সম্পর্কে দেখা যাচ্ছে 3 বা 4 বা 5 মার্কের জন্য লিখবেন, আর বাদ বাকি 7 বা 8 মার্কের জন্য লিখবেন হচ্ছে এই যে জিগুরাত মন্দির, তারপরে রাজপ্রাসাদ বা আরও যে স্থাপত্যগুলো আছে বা শিল্পকলাগুলো আছে বা ভাস্কর্য কিছু আছে, সেগুলো নিয়ে আমরা হচ্ছে বাদ বাকি 5 বা 7 মার্কের জন্য লিখবো। এখন 5 বা 7 মার্কের জন্য 1.5 থেকে 2 পেজ লিখলে এনাফ না। তার মানে 15 মার্কের জন্য আপনাকে লিখতে হবে মোটামুটি 3 পেজ। 2 মার্কে লিখবেন ভূমিকা, তারপরে হচ্ছে এই যে নদীর নাম লিখবেন, তারপরে হচ্ছে এই যে সাহিত্যের নাম, লেখার ফর্মের নাম, এগুলোর জন্য আরও 1 মার্ক যাবে, 3 মার্ক চলে গেল। তারপরে বিস্তারিতের জন্য 5 বা 7 মার্ক রাখবেন। এভাবে যদি ভাগ করে লিখেন না, তাহলে দেখবেন খুব কম সময়ের মধ্যে খুব অল্প কিছুতেই
আমার প্রশ্নের সিস্টেমেটিক উত্তরটা দেওয়া হয়ে যায়, তাই না? আচ্ছা, আমি কি বোঝাতে পারলাম? না, ভালো মনে বুঝতে পারেনি, তাই না? আচ্ছা, হ্যাঁ, শীটে সব কিছুই আছে। শীটে হচ্ছে একটু ডিটেলসভাবে আছে, ডিটেল। এই ডিটেলটাকে আমরা ধরেন একটা 15 মার্কের কোশ্চেনের জন্য 10 পেজ তো লিখতে পারি না, 5 পেজও লিখতে পারি না, কারণ এতগুলো সময় আমরা পাবো না। আর যদি 3 পেজ লিখেন তাতে আপনারা 13 থেকে 15-এর মধ্যে হাইয়েস্ট মার্ক পাবেন। তাহলে আমাদের এত ডিটেল, এত বিস্তারিত লিখতে গেলে আমরা সময় পাবো না, আবার হচ্ছে লেখাও শেষ হবে না, তাই না? এই জন্য আমাদের টার্গেট রাখতে হবে যে 3 পেজের মধ্যে আমরা ব্রড প্রশ্ন শেষ করব। এখন যদি বলে যে মেসোপটেমিয়া সভ্যতার বিভিন্ন যাযাবর জাতি নিয়ে বিস্তারিত আলোচনা করো, তখন আমাদের লেখার সিস্টেমটা আলাদা হয়ে যাবে। তখন ভূমিকা টুমিকা লিখে এই যে জিগুরাত মন্দির টন্দির হ্যান এগুলো ওই জাতিগুলার যে অবদান, এই অবদানের মধ্যে টুকটুক করে এই যে এই জাতি এই মন্দির তৈরি করেছে, বা এই জাতি এই ব্যাবিলন সভ্যতাটা তৈরি করেছে, বা ঝুলন্ত উদ্যানটা তৈরি করেছে, তখন এই জাতিগুলোর নাম লিখবো এবং তাদের যে উদ্ভাবন শক্তি ছিল সেই শক্তি সম্পর্কে আমরা মোটামুটি একটু লিখব, এটাই। আচ্ছা, দেখেন এখানে দু একটা আছে। অ্যাসিরীয় যেটা আছে সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 700 অব্দের দিকে ক্ষুদ্র রাষ্ট্রসমূহের অবলব্ধি ঘটে 200 বছর ধরে আশিরীয় নিকট প্রাচ্যের ক্ষমতা ধরে রেখেছিল, মানে 200 বছর শাসন করেছিল। 910 সালে তারা ব্যাবিলন দখল করে নেয়। এর কিছুকাল পরে ভূমধ্যদেশ অঞ্চলে পর্যন্ত চলে আসে। খ্রিস্টপূর্ব 722 সালে তারা ইসরা দখল করে এবং 700 খ্রিস্টপূর্বের সালের দিকে তারা সমগ্র উর্বর অর্ধচন্দ্রিমা সহ পারপার্শ্বিক এলাকা নিজেদের কর্তৃত্ব মানে দখল করে। এই ব্যাপারগুলো কি জানেন? এই ব্যাপারগুলো সোজা কথায়, এই জাতিগুলো দেখতেছেন, এই জাতি একজন শেষ হয়েছে, আরেকজন শুরু করছে, আবার একে ধ্বংস করছে, আরেকজন শুরু করছে, আবার মানে কেউই একসাথে যে থাকবে সেরকম কিন্তু না। দেখা যাচ্ছে এই জাতিগুলো টোটালি দেখা যাচ্ছে আপনার 500-700 বছর এই 5-6টা জাতি এই মেসোপটেমিয়া সভ্যতাকে ধারণ করেছে, তাই না? এক এক জাতির অবদান এক এক রকম, এক এক জাতি এক একভাবে বিভিন্ন সভ্যতার দ্বারা বা বিভিন্ন আবিষ্কারের দ্বারা এই সভ্যতার একটা ছাপ রেখে গেছে। আমাদের এটাই হচ্ছে মূল আলোচ্য বিষয়, বুঝতে পারলেন? এর মধ্যে যে ব্যাবিলন যেটা বললাম, যে ব্যাবিলন, নিবুচাঁদ নেজার, ঝুলন্ত উদ্যান, এই যে ব্যাবিলন সম্পর্কে জানতে পারছেন। আক্কাদীয় একটু বললাম, ক্যালিডীয় জাতীয় এরকমই। সুমেরীয়দের অবদান মানে সবচেয়ে বেশি, বুঝছেন? এই সুমেরীয়দের অবদান মনে হয় সবচেয়ে বেশি এটা। আরেকটা জিনিস এদিকে লক্ষ্য করবেন, আপনারা শীটে দেখেন এই যে মেসোপটেমীয় এই যে ভাস্কর্যটা আছে, এই যে ভাস্কর্য, মেসোপটেমীয় ভাস্কর্য, ভাস্কর্যটা একটু রিডিং দিবেন, রিডিং, ঠিক আছে? রিডিং দিলে ওটা ক্লিয়ার হবে। আচ্ছা, আরেকটু বলি, এই মেসোপটেমিয়া সম্পর্কে আবার আপনাদের যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আরেকটু করেন প্লিজ, কারণ আমরা এটা শেষের দিকে চলে আসছি, আমরা এটা শেষ করে দেব। কারণ কি কোনো প্রশ্ন নাই? এদের আরেকটা জিনিস আছে, এই যে একজন প্রশ্ন করছেন আমাদের, আরেকটা জিনিস হচ্ছে ধর্ম। আচ্ছা, ধর্মটাকে এরা কি মনে করতো, এই যে জিগুরাত যে মন্দির, এই জিগুরাত মন্দিরের, জিগুরাত তো সুউচ্চ মন্দির, এই সুউচ্চ কেন করা হয়েছে?
এই তারা তো প্রথম দিকে ম্যাক্সিমাম ধর্মের মানুষটাই হচ্ছে মানে আগের সময় ম্যাক্সিমাম ধর্ম বলতেছি কেন, আগের সময় যত মানুষ ছিল তারা কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে প্রকৃতির মানে আরাধনা করতো, একরকম পূজা করতো। যেমন হচ্ছে সূর্যের আরাধনা করতো, পানির আরাধনা করতো, হ্যাঁ, বাতাসের বা আগুনের, এরা হচ্ছে পূজা করতো। তো এখন এই যে সুউচ্চ মন্দির করছে না, এই সুউচ্চ মন্দিরের সিঁড়িগুলা অনেক উঁচু থাকতো। তো এখানে কী করতো যে পুরোহিতরা যে থাকতো আগের যুগে, যে পুরোহিত বা সেখানকার রাজা বা উচ্চ ক্ষমতা সম্পন্ন যে ব্যক্তিবর্গ ছিল, তারা কী করতো, তারা সবার আগে পুজো করার জন্যে সেই সিঁড়ি বেয়ে 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 সূর্য সবচেয়ে উঁচুতে উঠতো এবং উঁচুতে উঠে মানে সূর্য ওঠার আগে উঠতো। এবং সূর্য ওঠার আগে এই কারণেই উঠতো যে সূর্যের প্রথম আলোটা যেন তার গায়ের উপরে সবার আগে পড়ে। হ্যাঁ, গায়ের উপরে পড়ে তারা তখন চিন্তা করতো যে সূর্যের যেহেতু সবার আগে আলোটা আমার গায়ের উপরে পড়ছে, বা আমি এত উঁচুতে উঠে সূর্যের আলোটার সাথে সংস্পর্শে আসতে পারলাম, এবং আসতে পারার অর্থ হচ্ছে যে তার মানে আমি দেবতার খুব কাছাকাছি চলে আসছি, দেবতার কাছাকাছি এসে তার আমরা আরাধনা বা পূজা করছি। এইভাবেই তারা ধর্মটাকে কিন্তু শুরু থেকে মানে এইভাবে আগিয়ে নেয়। তো এই গতানুগতিকভাবে এই সূর্যকেই তারা প্রধান দেবতা হিসেবে মনে করতো। আর তাছাড়া তাদের যে রাজা, তাদের রাজাকে তারা তাদের স্রষ্টা ভাবত। এবং ধর্মটা এই যে প্রকৃতির যে বিভিন্ন রকম উপাদান, সূর্য বা বাতাস বলেন বা আলো বলেন বা আগুন বলেন, হ্যাঁ, ধর্মটা কিন্তু এই ক্ষেত্রেই রাজ্যকেন্দ্রিক বা রাজাকেন্দ্রিক এবং এই যে সূর্য কেন্দ্রিকই তাদের ধর্মটা ছিল হচ্ছে মূল। এই কারণে তারা এই সূর্য মন্দির তৈরি করত, যাতে দেবতার খুব কাছাকাছি যাওয়া যায় এবং কাছাকাছি গিয়ে ধর্মটা পালন করা যায়। এই কারণে তারা এই যে জিগুরাত, যেটা আমি নাম করলাম, এই জিগুরাত কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। জিগুরাত মানে হচ্ছে সূর্য মন্দির। এই সূর্য মন্দির করার কারণ একটাই, যে যাতে ধর্মটা বা এই যে দেবতার আরাধনা করাটা তারা সবার আগে করতে পারে এবং দেবতার কাছাকাছি থেকে। এই জন্য তারা এই মন্দিরগুলোকে সুউচ্চ করে তৈরি করতো। আমাদের যেমন মসজিদ কি উঁচু, আমাদের তো মসজিদ উঁচু না, জাস্ট ঢালাও। কিন্তু আগের যুগের ম্যাক্সিমাম মানুষ, সেটা আমাদের ভারতীয় উপমহাদেশের সিন্ধু সভ্যতা ধরেন বা মিশরীয় বলেন বা মেসোপটেমিয়া বলেন, যেমন দেখবেন যে পিরামিডগুলো এত উঁচু কেন হয়, দেখবেন উঁচু হওয়ার পরে পিরামিডের উঁচুতে একটু উঁচালো একটা তীরের মতো থাকে একদম পিরামিডের মাথায়। ওটারও কিন্তু একটা ব্যাখ্যা আছে, ওটা কিন্তু বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা আছে। হ্যাঁ, ওটা পড়বেন, একটু দেখবেন, ভালো লাগবে। তবে এই জিগুরাত বা এই ধর্ম যে পালন করা হতো সেই সময় মেসোপটেমিয়ার সভ্যতায়, সেটার মূলই ছিল হচ্ছে সূর্যের আরাধনা করা বা সূর্যকে তাদের মূল দেবতা হিসেবে আরাধনা করা। আর বাদ বাকি আরও যাদেরকে তারা দেবতা মনে করতো সেটা ছিল তাদের হচ্ছে রাজা। ঠিক আছে, সূর্যের পর তাদের রাজাকে তারা মূল আরাধনা করতো এবং এখানে তাদের ধর্মগুলা এভাবেই তাদের ধর্ম শুরু হয়েছিল, যে দেবতার খুব কাছাকাছি গিয়ে সূর্য মন্দিরে উঠে দেবতার এভাবে দুই হাত তুলে তারা দেবতার আরাধনা করত বা সূর্যের আরাধনা করতো। এটাই তাদের ধর্ম ছিল, মূল ধর্ম ছিল এটাই। তারপরে আস্তে 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 এই যে বর্তমান সভ্যতা পর্যন্ত গড়ে ওঠে। বিলাস, আর কোনো প্রশ্ন? এটা সম্পর্কে এতটুকুই আমি জানি আর কি করছি। আচ্ছা, দেখি একটু শীতটা। এই যে তোমার মতন স্টুডেন্ট যদি এইভাবে লিখে, তুমি যতটুকু লিখলা এতটুকু যদি কেউ পরীক্ষাতে লিখে, তাতেও 5-6 মার্ক পেয়ে যাবে। যতগুলো তথ্য থাকে, এই তথ্যগুলোই তো মূল, আর তো বাইরে নাই। এখন এগুলোর মাঝে শুধু একটু একটু করে ব্যাখ্যাটা অ্যাড করলে কিন্তু টোটাল প্রশ্ন হয়ে যাচ্ছে। দেখেন, আমরা আজকে করলাম হচ্ছে ইউনিফর্ম, একটি ল্যাটিন শব্দ, যা বাংলায় বলা হয় হচ্ছে কিলোক্লিপি। এদের অনেকে কিলোক্লিপি বলে। এরা হচ্ছে যাযাবর জাতি, বিভিন্ন যাযাবর জাতির সমন্বয়ে হচ্ছে এটা গঠিত হয়। যাযাবর জাতিগুলো হচ্ছে আপনার সুমেরীয়, আক্কাদীয়, ক্যালিডীয়, ব্যাবিলনীয়, অ্যাসিরীয় ইত্যাদি আরও একটা জাতি আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে যে মহাকাব্যের নাম হচ্ছে গিলগামেশ বা সাহিত্যের নাম। যেগুলো হচ্ছে একটি সূর্য মন্দির, ব্যাবিলনীয় সভ্যতার ঝুলন্ত উদ্যান, যা সপ্তম আশ্চর্য ছিল পৃথিবীর। তারপরে কিছু ভাস্কর্য আছে, স্থাপত্যের মধ্যে এই যে বললাম বিভিন্ন রকম সূর্য মন্দির। আর ভাস্কর্য হচ্ছে রাজাদের, বিভিন্ন রাজা বা হচ্ছে উচ্চ পদস্থ ব্যক্তিবর্গ, এদের ভাস্কর্যই আগের যুগে ম্যাক্সিমাম তৈরি করা হতো।
আর চিত্রকলা বলতে রাজপ্রাসাদে বিভিন্ন রকম রাজাদের ছবি বা বিভিন্ন রকম নকশা, বিভিন্ন রকম ডিজাইন তারা করে এখানে হ্যাঙ্গিং করে রাখতো। এই তো দেখেন, এই কটা জিনিস যদি আমরা ঠিকমতো করতে পারি তাহলে কিন্তু এই যে এখানে ছোট্ট করে দেখেন, এখানে হচ্ছে এইখানে দেখেন এই যে ছোট্ট করে হচ্ছে পয়েন্টগুলো তোলা হয়েছে, আপনারাও হয়তো তুলছেন। এই পয়েন্টগুলাই হচ্ছে যে মূলত আমাদের যদি আমরা ঠিকমতো মনে রাখতে পারি, আমাদের 90% পড়া এই পয়েন্টই হয়ে যায়। বাদ বাকি আপনি রিডিং দিবেন আর এগুলো একটু মনে রাখবেন, সব পড়া কমপ্লিট আপনার। আমি আপনাদেরকে বারবার বলি যে আমাদের থিওরিক্যাল পড়ার বিষয়গুলো হচ্ছে ভালোবাসতে হবে আর কিছু তথ্য জাস্ট মনে রাখবেন। তাহলে আপনার হচ্ছে যে এই যে থিওরিক্যাল বিষয়গুলো 1 থেকে 2 দিনে দেখবেন আপনার সব কমপ্লিট হয়ে যাবে। এগুলো খুবই ইজি, কিন্তু মনে রাখতে হবে, ভালোবাসতে হবে, তাহলেই পারবেন। তাহলে কি আজকে আমরা কি থিওরিক্যাল বিষয়টা এখানে শেষ করতে পারি? আপনারা না বললে আমি শেষ করবো না, আপনারা বলেন। সাথে আছেন? ভাইজানরা, আমি কি শেষ করবো না আর কি কোনো প্রশ্ন আছে আপনাদের? আচ্ছা, কোনো ম্যাডাম কি আছেন লাইনে? নাই বোধহয় আছেন না? কোনো ম্যাডাম কি আছেন? তাদের কণ্ঠ আমি একবারে শুনতে পাইনি। ঠিক আছে, আজকে হ্যালো ম্যাডাম, ম্যাডাম লাইনে আছে, চুপ বাইরে আছে না? ঠিক হয়েছে না, ম্যাডাম বলে চকলেট খাচ্ছে, এজন্য কথা বলতে পারতেছে না। তাহলে আমরা ছোট্ট একটা 5 মিনিটের ব্রেক নিয়ে এসে আমরা ছবি আঁকের বিষয়টা শুরু থেকে কিভাবে শেষ করা যায় বা শুরু থেকে কিভাবে মানে আরম্ভ করলে আমরা হচ্ছে গতানুগতিক একটা ধারাতে যাব, সেই বিষয়টা আজকে একটু আলোচনা করবো এবং ছবি আঁকার চেষ্টা করবো। ঠিক আছে? তো 5 মিনিটের ছোট্ট একটা চা পানির বিরতি নিচ্ছি আমরা, তারপরে এসে আপনার ছবি আঁকা আমরা ক্লাস শুরু করবো।